সুপ্রভাত। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোমেনুর রসুল এবং সঞ্চালনায় থাকছি আমি মনিরা পারভিন, সহকারী অধ্যাপক নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের আলোচনার বিষয় নজরুল, জীবন, সংগ্রাম ও সৃষ্টির সূচনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। শৈশবে পিতৃহীন হয়ে চরম দারিদ্র্যের মুখোমুখি হন তিনি। লেটোর দলে গান ও নাটক দিয়ে সৃজনশীলতার সূচনা ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগদানের পর 1922 সালে বিদ্রোহী কবিতা লিখে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে ওঠেন। তার জীবন ছিল চিরসংগ্রামের এক উজ্জ্বল ইতিহাস। শৈশবের তীব্র দারিদ্র্য, ব্রিটিশ বিরোধী আন্দোলন, কারাবরণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান তার সংগ্রামী চেতনাকে শানিত করেছিল। তার এই বহুমুখী সংগ্রাম ও চেতনা কেবল সাহিত্যেই নয়, বাস্তব জীবনেও প্রতিফলিত হয়েছিল। নজরুলের জীবনের এই উত্থান পতন, তার সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোমেনুর রসুল স্যারের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, আমরা সবাই জানি। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত। অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে তার সৃষ্টির প্রাচুর্য অভাবনীয়, আমরা সবাই জানি। তার ছিল বিচিত্র জীবন। ছোটবেলা থেকেই দুঃখের সঙ্গে যুদ্ধ করেছেন, তাই তার নাম দুখু মিয়া। তার জীবন শুরু হয়েছিল এক মিশ্র পরিবেশে। আপনি যেমনটা বলছিলেন যে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম। নজরুল ইসলাম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 9 বছর বয়সে তিনি তার বাবা কাজী ফকির আহমেদকে হারান। বাবা ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়। মাত্র 10 বছর বয়সে তাকে জীবিকা অর্জনের জন্য পথে নামতে হয়। শুরুতেই নজরুলের অসামান্য প্রতিভার পরিচয় আমরা পাই। মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মক্তবে তিনি শিক্ষকতা শুরু করেন। একই সঙ্গে কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ফলে নজরুল অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। পরবর্তী সময়ে এসব তার সাহিত্যকর্মেও প্রভাব ফেলেছিল। নজরুলের জীবন বর্ণাঢ্য ও বিচিত্র, কারণ তিনি কখনো আপোষ করেননি। অন্যায়ের বিরুদ্ধে সবসময় তিনি সোচ্চার থেকেছেন। তার একদিকে ছিল দুঃখ, আর একদিকে ছিল দারিদ্র্য। মক্তব, মসজিদ এবং মাজারের কাজে বেশি দিন তিনি ছিলেন না। লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে বালক নজরুল কবিতা, গান এবং নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদল লেটোর দলে যোগ দেন। এখানেও তার চাচা কাজী ফজলে করিমের প্রভাব ছিল এবং তারই প্রভাবে তিনি লেটো গানে তার দখল তিনি লাভ করেন। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। এই ছাত্র জীবন শুরুর দ্বিতীয় স্কুল হিসেবে পরিচিত ছিল নবীনচন্দ্র ইনস্টিটিউশন, যা এখনও বর্তমান। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক, যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবে পরিচিত ছিলেন। তার সান্নিধ্যও নজরুলের প্রেরণার একটি অন্যতম উৎস বলা যেতে পারে। কি বিচিত্র জীবন নজরুলের! সেখানেও তিনি বেশি দিন পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। আর্থিক সমস্যার কারণে তাকে বারবার কর্মজীবন পরিবর্তন করতে হয়েছে। বিভিন্ন কাজে যোগ দেওয়ার পর আসানসোলের চা রুটির দোকানে রুটি বানানোর কাজও তিনি হাতে নেন। দোকানে কাজের অবসরে নজরুল কবিতা, ছড়া রচনা করতেন এবং এই বিভিন্ন বিচিত্র কাজের মাধ্যমে তিনি তার জীবনের যে সংগ্রামী চেতনা সেটি তিনি ধারণ করেন। আপনি যেমনটা বলছিলেন যে নজরুলের জীবন সংগ্রামময়, এই সংগ্রামী চেতনা তার সমগ্র জীবনব্যাপী কিন্তু বহমান ছিল। নজরুলের দ্বিতীয় জীবন শুরু হয় সৈনিক জীবন। তিনি সেনাবাহিনীতে ছিলেন 2.5 বছর। এই সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। রেজিমেন্টের পাঞ্জাবি মৌলভীর কাছে নজরুল ফার্সি ভাষা শিখেন। বলা চলে নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি করাচি সেনানিবাসে।
এবং সেই সময় সৈনিক থাকাকালে নজরুল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। 1920 সালে বিশ্বযুদ্ধ শেষ হলে রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। নজরুল সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। এরপর শুরু হয় নজরুলের সাংবাদিক জীবন। নজরুল সাহিত্যে সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয় এখান থেকেই। প্রকাশিত হয় অনেক লেখা এবং নজরুল এই সময়ে রবীন্দ্রনাথের সঙ্গেও সাক্ষাৎ করেন। তখন থেকে মৃত্যু পর্যন্ত রবীন্দ্রনাথের সাথে নজরুলের সুসম্পর্ক ছিল, যদিও অনেকে বলেন যে তাদের মধ্যে বিভেদ ছিল, কিন্তু এটা মিথ হয়ে গেছে যে নজরুল রবীন্দ্রনাথের সম্পর্কে অনেক উত্থান পতন থাকলেও তাদের মধ্যে একটা ঐক্য ছিল। এভাবেই নজরুল তার সমগ্র জীবনব্যাপী সংগ্রামের মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেছেন। অত্যন্ত চমৎকারভাবে স্যার আপনি নজরুলের জীবন, তার সংগ্রাম সম্পর্কে আমাদেরকে অভিহিত করলেন। আমি এবার জানতে চাই, নজরুল মূলত বিদ্রোহের অগ্নিবীণা শুধু নন, তিনি প্রেম ও সৌন্দর্যেরও এক অনন্য কবি ছিলেন। তার রোমান্টিক চেতনা, নারীর রূপ বৈচিত্র্য এবং নিখাত ভালো লাগা তার কবিতার এক জাদুকরী প্রকাশ পায়। বিদ্রোহী সত্তার আড়ালে তার কোমল হৃদয় সর্বদা প্রেমের জয়গান গেয়েছে। এবারে নজরুলের সৃষ্টির সম্পর্কে শুনবো স্যারের কাছ থেকে। ধন্যবাদ। নজরুল বাংলা সাহিত্যে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন। শৈশবে যে অভাব, দারিদ্র্য, অনটনের মধ্য দিয়ে তিনি গেছেন, সেটিই কিন্তু তার সাহিত্যকর্মে বারবার প্রতিফলিত হয়েছে। নজরুল 1921 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে কুমিল্লায় আসেন এবং ওই সময়ের কবিতা, গান, প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়। 1922 সালে আমরা জানি যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং অগ্নিবীণা কাব্যের যে কবিতা বিদ্রোহী, যেটি আজও বাঙালি হৃদয়ে, বাঙালি পাঠকের কাছে সমানভাবে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, সেই বিদ্রোহী কবিতা প্রকাশের পর নজরুলকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক তার কবিতার মধ্য দিয়ে, তার সৃষ্টির মধ্য দিয়ে বিদ্রোহের বাণী প্রচার করেছেন। নজরুল কিন্তু শুরুটা করেছিলেন ছোট গল্প দিয়ে। তিনি বলেছেন যে আমার সুন্দর প্রথম এলেন ছোট গল্প হয়ে, তারপর এলেন গান, কবিতা হয়ে। কাজেই আমরা বিদ্রোহী কবি হিসেবে নজরুলকে যেভাবে চিনি, জানি, তার পরিচয় কেবল কবিই নয়, তার পরিচয় কথাসাহিত্যিক হিসেবেও সমানভাবে প্রাসঙ্গিক। নজরুল তার সমগ্র সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামের কথা বলেছেন, বাঙালির প্রতিবাদ, প্রতিরোধের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। অন্যায়, সমস্ত অপকর্ম, সমস্ত বিভেদকে তিনি মুছে ফেলতে চেয়েছেন। তার সমগ্র সৃষ্টিকর্মের মধ্যেই কিন্তু রয়েছে সেই প্রতিবাদের ভাষা, বিদ্রোহের ভাষা। নজরুল কেবল বিদ্রোহী কবিই নন, নজরুল কিন্তু প্রেমের কবিও। আমরা তাকে কেবল বিদ্রোহী কবি হিসেবেই শনাক্ত করি, কিন্তু তার বিদ্রোহের পাশাপাশি প্রেমও কিন্তু তার সাহিত্যে একটা বড় ভূমিকা পালন করেছে। তার সাহিত্যে, সঙ্গীতে, তার বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়েও কিন্তু আমরা দেখতে পাই প্রতিবাদের কথা, প্রতিরোধের কথা, প্রেমের কথা। নজরুলের ব্যক্তিজীবনে বিভিন্ন নারীর সান্নিধ্য তিনি পেয়েছিলেন। তার ব্যক্তিজীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য ও বিচিত্র। প্রথম স্ত্রী নার্গিসের সঙ্গে তার বিচ্ছেদ এবং দ্বিতীয় স্ত্রী প্রমীলার সঙ্গে তার বাকিটা জীবন অত্যন্ত মধুরভাবে দাম্পত্য অতিবাহিত হয়েছে এবং তার জীবনে এই দুই নারীর প্রভাব কিন্তু অনস্বীকার্য। নার্গিস যেমন তার জীবনে সত্য, প্রমীলাও তার জীবনে পরম সত্য হয়ে ধরা দিয়েছিলেন এবং জীবনে তিনি সবসময় বলেছেন যে এই দুই নারী তার জীবনকে সমৃদ্ধ করেছে। নজরুল বরাবরই বলেছেন যে বিশ্বে যা কিছু সৃষ্টি মহান, চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে মানুষের জীবন পরিক্রমা, এই জীবন পরিক্রমার মধ্যে নারী পুরুষ দুজনের সমান ভূমিকা সম্পন্ন হলেই সেই জীবন সর্বাংশে সুন্দর হয়। জীবন একরৈখিক নয়, জীবনে বহু বিচিত্র প্রকাশ থাকে। সেই বহু বিচিত্র প্রকাশ নজরুলের সমগ্র সৃষ্টির মধ্যে, সমগ্র সাহিত্য জীবনের মধ্যেই প্রকাশিত হয়েছে। নজরুলের জীবনে দুঃখ, দারিদ্র্যের পাশাপাশি কঠোর সংগ্রামের যে প্রসঙ্গটি, সেটিও একটু বলতে হয়। 1942 সালে নজরুল অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন এবং তার এই বাকশক্তি হারিয়ে ফেলার ভিতর দিয়ে তিনি তার সৃষ্টিকর্ম আর এগোতে পারেননি। 4 মাস তিনি অসুস্থ অবস্থায় পড়েছিলেন এবং কবি এবং কবিপত্নী রাঁচির এক মানসিক হাসপাতালে তারা ছিলেন এবং সেখানেই তারা তার চিকিৎসার জন্য অবস্থান করেন। 1953 সালের মে মাসে নজরুল এবং প্রমীলা দেবীকে লন্ডন পাঠানো হয়।
চিকিৎসকদের একদল জানান যে কবি সাইকোসিস রোগে ভুগছেন। একটি এক্স-রে করানোর পর দেখা যায় কবির মস্তিষ্কের ফ্রন্টাল লোব সংকুচিত হয়ে গেছে। পরে আরও অনেক গবেষণা শেষে সব চিকিৎসক নিশ্চিত হন কবির আরোগ্য সম্ভব নয় এবং অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। নজরুল সাহিত্যকে কেবল সমৃদ্ধই করেননি, সমগ্র জীবনব্যাপী মানুষের নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। তার এই নিপীড়িত মানুষের কণ্ঠস্বর নজরুল সমগ্র সাহিত্যেই বহন করেছেন। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হবার পর নজরুলকে বাংলাদেশে নিয়ে আসার একটি ব্যবস্থা করা হয় এবং 1976 সালে জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশে নাগরিকত্ব দেওয়া হয়। একই বছরে নজরুলকে 21 পদকে ভূষিত করা হয়। 29 আগস্ট 1976 সালে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গানের কথায় কবির ইচ্ছাকে বিবেচনা করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। যদিও প্রমীলা দেবীর শেষ ইচ্ছা ছিল তার স্বামীকে চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে যেন তার কবরের পাশে সমাধিস্থ করা হয়। এভাবেই শেষ হয় একটি বর্ণিল ও বর্ণাঢ্য কবি ও আত্মভোলা জীবন। তার মতো বিদ্রোহ কিংবা দ্রোহ কেউ করতে পেরেছে বলে অন্তত আমার জানা নেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনব্যাপী যে সংগ্রাম, যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, সেই অন্যায় অত্যাচারের কবি নজরুল তার জীবনে, সাহিত্যে, সঙ্গীতে, সর্বোপরি তার সমগ্র সাহিত্যকর্মের ভেতর দিয়ে সেই কথাই বলার চেষ্টা করেছেন। বিদ্রোহী কবির এই জীবন প্রত্যয় ছিল সাম্যের, স্বাধীনতার, মানবতার, প্রেমের এবং যৌবনের, তারুণ্যের। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আপনার সুচারু উপস্থাপনায় নজরুল তার জীবন, সংগ্রাম এবং সৃষ্টির সূচনা সম্পর্কে আমাদের শ্রোতামণ্ডলী সমৃদ্ধ হলেন। সুপ্রিয় সুধী, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।